অর্ণব, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপু। চাপ দিচ্ছ? হ্যাঁ আপু, আমরা লাইভ আছি। আসসালামু আলাইকুম সবাইকে। ডক্টর রিজা, ওয়েলকাম টু টুডেইজ সেশন। তো আজকে হচ্ছে আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস, প্রথম লেকচার। তো বেসিক্যালি আজকে আমরা পড়াবো আপনাদেরকে কিছু ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক এবং প্রোটোজোয়াল ইনফেকশনস। ওকে, তো এখান থেকে আসলে হচ্ছে এই এতদিন আমরা যা মাইক্রোবায়োলজি পড়েছি, বেসিক্যালি এই রেসিডুয়াল নলেজ প্লাস আমাদের এতদিনের যেই পড়াশোনা, এই সবকিছুর কম্বিনেশনে আমরা হচ্ছে আজকে পড়াশোনা করব। তো দেখেন, একটু প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলি। কমন ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া বলতে আমরা বুঝি কমন কিছু ব্যাকটেরিয়ার নাম, যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নাইসেরিয়া, ট্রিপোনেমা। এগুলি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমে একটু ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে দেখেন যে স্ট্যাফ অরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, হ্যাঁ, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এর কমন কিছু প্রপার্টিজ সম্পর্কে জানতে হবে। যেমন এরা হচ্ছে ক্যাটালেজ পজিটিভ, কোয়াগুলেজ পজিটিভ, ঠিক আছে? ক্যাটালেজও প্রডিউস করে, কোয়াগুলেজও প্রডিউস করে। এবং একটা জিনিস মনে রাখবেন যে স্ট্যাফাইলোকক্কাসের কাজই হচ্ছে যে জায়গায় সে যাবে সেই জায়গায় সে পাস ফরমেশন করবে। ওকে, পাস ফরমেশন করবে। তো এই পাস ফরমেশনটা সে কার মাধ্যমে করে? সে বেসিক্যালি কোয়াগুলেজ নামক একটা এনজাইম তৈরি করতে পারে। এই কোয়াগুলেজটাই বেসিক্যালি থিক পাস ফরমেশন করে, মানে এটার দ্বারাই পাস ফরমেশন হয়, ঠিক আছে? সো থিক পাসটা কেন হয়? কোয়াগুলেজের জন্য, এটা ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোল্ডেন কালার কলোনি, ঠিক আছে? গোল্ডেন কালার কলোনি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে স্টেফাইলোকক্কাস অরিয়াস আন্ডার মাইক্রোস্কোপ দেখবেন কি গোল্ডেন কালারের দেখতে, হ্যাঁ, কালচার মিডিয়া গুলিতে গোল্ডেন কালারের কলোনি তৈরি করে। তারপরে কি, যে বিটা ল্যাক্টামেজ তৈরি করে। 90% স্ট্যাফ অরিয়াস কিন্তু বিটা ল্যাক্টামেজ প্রডিউস করতে পারে। আচ্ছা, তাদের একটা ছোট্ট ক্যাপসুল থাকে। এখন কথা হলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলির নাম মুখস্থ করতে হবে। এখন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলির নাম মুখস্থ করতে গেলে কিন্তু স্ট্যাফ অরিয়াস আসে, ঠিক আছে? স্ট্যাফ অরিয়াস আসে, তবে স্ট্যাফ অরিয়াসটা মনে রাখবেন যে মাইক্রো ক্যাপসুল তৈরি করতে পারে। ওকে, মাইক্রো ক্যাপসুল তৈরি করতে পারে। আচ্ছা, it can cause septic shock. It can cause septic shock. More than 50% কেসেসে এটা সেপটিক শক তৈরি করতে পারে। 50% এরও বেশি কেসেসে দেখা যায় কি সেপটিক শক তৈরি করতে পারে। প্রতিটা কথা ইম্পর্টেন্ট, এজন্যই আমি দেখবেন সবগুলোতে সেম আপনার ইম্পর্টেন্স দিয়ে বলবো না। যেগুলি বেশি ইম্পর্টেন্স দিয়ে বলবো, মনে রাখতে হবে যে এই কথাগুলি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস থেকে টক্সিন বের হয়। কি ধরনের টক্সিন? এন্ডোটক্সিন, ঠিক আছে? তো স্ট্যাফ অরিয়াসের কোন জিনিসটার এন্ডোটক্সিন প্রপার্টি আছে? পেপটিডোগ্লাইকেন, যেটা তার সেল ওয়ালে থাকে। পেপটিডোগ্লাইকেনের এন্ডোটক্সিন প্রপার্টি আছে। সো এই জিনিসগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা হলো যে নর্মালি আমাদের শরীরে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস থাকে। ওকে, কোথায় থাকে? নর্মালি নর্মাল ফ্লোরা কথাটার সাথে আমরা পরিচিত কিছু অর্গানিজম আমাদের শরীরে হচ্ছে নর্মালি থাকে, হ্যাঁ। এরা হচ্ছে কোনো ডিজিজ করে না, এটা নর্মাল হ্যাবিটেট তাদের, এখানে থাকে, বসবাস করে। যখন আমাদের শরীরে কোনো কারণে ইমিউনিটি কমে যায়, আমরা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাই, ঠিক তখনই তারা আপার হ্যান্ড নিয়ে ডিজিজ করতে পারে। সো
খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্যাফ অরিয়াস কোথায় কোথায় নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। মনে রাখবেন নোজ, স্কিন এবং ভ্যাজাইনা গুলিতে, তবে নোজ এর মধ্যে হচ্ছে তার মেইন বসবাস, এটা মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসি স্ট্যাফ অরিয়াস থেকে যে টক্সিন গুলি বের হয়। কি কি টক্সিন? এন্টেরোটক্সিন, টক্সিক শক সিনড্রোম টক্সিন, এক্সফোলিয়েটিং, লিউকোসিডিন। নামগুলি মুখস্থ করতে হবে। কি কি ডিজিজ করে এগুলি পড়তে হবে। ডিজিজ গুলির নাম মুখস্থ করবেন। এর মধ্যে বেশি গুরুত্ব পাবে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, কিন্তু স্ট্যাফ অরিয়াস করতে পারে, অস্টিওমাইলাইটিস করতে পারে, তারপরে ইম্প্যাটিগো করতে পারে, কাওয়াসাকি সিনড্রোম করতে পারে। এই কথাবার্তাগুলিতে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, গেল। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে টক্সিন গুলি তার রিলিজ হয়, এই টক্সিন গুলি দিয়ে কি কি ডিজিজ হয় মনে রাখবেন। স্ট্যাফ অরিয়াস কিন্তু ফুড পয়জনিং করতে পারে, ফুড পয়জনিং করতে পারে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ফুড পয়জনিং করতে পারে। ঠিক আছে, এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন দিয়ে হয়। টক্সিক শক সিনড্রোম যেটা যেই ম্যানস্ট্রুয়েটিং ওমেনরা ট্যাম্পুন ইউজ করে তাদের ক্ষেত্রে। এখন পর্যন্ত কি কি বললাম? স্ট্যাফ অরিয়াসের কিছু ক্যারেক্টার বললাম, সে কি ডিজিজ করতে পারে, তার থেকে কি টক্সিন বের হয়, টক্সিন গুলো কি ডিজিজ করতে পারে। দেখেন, খেয়াল করবেন, এগুলি কিন্তু সব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, একটা ডায়াবেটিক পেশেন্ট, আইভি ড্রাগ অ্যাবিউজার্স, মোট কথা যারা ইমিউনো কম্প্রোমাইজড, তারা কিন্তু স্ট্যাফ অরিয়াস দিয়ে আক্রমণ হয় তাদের। হ্যাঁ, তারা কিন্তু প্রন টু ইনফেকশন বাই স্ট্যাফ অরিয়াস। আর হচ্ছে যাদের ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ডিজিজ থাকে, ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ডিজিজ থাকে যাদের, তাদের ক্ষেত্রেও হচ্ছে স্ট্যাফ অরিয়াস দিয়ে ইনফেকশন। আপনারা কারা কারা কতজন যুক্ত আছেন? কতজন যুক্ত আছেন? আচ্ছা, অনেকে যুক্ত আছেন, তাহলে আমি জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা বলেন তো, স্ট্যাফাইলোকক্কাসের এমনি স্পিসিস কি কি আছে? অরিয়াস ছাড়া আর কি কি আছে? কেউ একজন আনমিউট হয়ে বলেন জানা থাকলে। Staphylococcus epidermidis, Saprophyticus. ভেরি গুড, তিনটাই ঠিক আছে। অরিয়াস, এপিডার্মিডিস, সেপ্রোফাইটিকাস, ভেরি গুড। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবেন যে আপনার যা মানে বাইরে থেকে আমাদের শরীরে কোনো কিছু ইমপ্ল্যান্ট করা হলে, ঢোকানো হলে, ওটার উপরে সবচাইতে বেশি ইনফেকশন করতে পারে এপিডার্মিডিস। এপিডার্মিডিস এটা কি হতে পারে? এটা হতে পারে ক্যাথেটার, আইভি ক্যাথেটার এটার উপরে। তারপরে হচ্ছে প্রস্থেটিক যত ডিভাইস আছে বডিতে, এগুলি বসানো হলে এপিডার্মিডিস আক্রমণ করবে। এন্ডোকার্ডাইটিস, এই জিনিসগুলি এপিডার্মিডিস দিয়ে হয়। ঠিক আছে, আর হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হচ্ছে স্যাপ্রোফাইটিকাস দিয়ে হয়। এজন্য মনে রাখবেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মেইন অর্গানিজম কে, এটা যদি বলে তাহলে অলওয়েজ এটা হবে ইকোলাই। ইকোলাই কিন্তু মেইনলি ইউটিআই এর জন্য রেসপন্সিবল। কিন্তু যদি একটু সুন্দর করে উল্লেখ করে দেয় যে ইউটিআই ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি, তখন মনে রাখবেন যে স্যাপ্রোফাইটিকাস ক্যান্সার হবে। তখন প্রথম অর্গানিজম স্যাপ্রোফাইটিকাস হবে, সেকেন্ড হবে ইকোলাই। ঠিক আছে, ট্রিটমেন্ট আমরা কি করি? অ্যান্টিস্টাফাইলোকক্কাল ড্রাগ দিয়ে করি, যারা হচ্ছে আপনার ওই যে পেনিসিলিন, নেফসিলিন, অক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, এগুলো। আর হচ্ছে যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট এমআরএসএ, এমআরএসএ যেটা নাকে থাকে, মনে রাখবেন এমআরএসএ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের একটা স্ট্রেইন যেটা মেথিসিলিন রেজিস্ট্যান্ট। মানে মোট কথা সে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল ড্রাগ এই স্পিসিসটাকে মারতে পারে না। এটাকে আমরা বলি এমআরএসএ। এই এমআরএস এর স্ট্রেন গুলি কোথায় থাকে? নাকে থাকে, এটা মনে রাখবেন, নোজে থাকে, নোজে। ঠিক আছে, তো এমআরএস এ হয়ে গেল, তখন আমরা আর অ্যান্টিস্টাফাইলোকক্কাল দিয়ে ওই পেশেন্ট গুলিকে ট্রিট করতে পারি। তখন আমরা কি দিব? তখন আমরা দিব হচ্ছে মানে ভ্যানকোমাইসিন, ডেপ্টোমাইসিন, কোট্রিমাজল, এটা হবে কোট্রিমাজল, হ্যাঁ, ক্লিন্ডামাইসিন, থার্ড ও ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, এগুলি দিয়ে আমরা কাজ করবে। ঠিক আছে, তো বারবার আমি বলছি কোথায় থাকে এমআরএস এর স্ট্রেন, নোজে থাকে, এটা মনে রাখবেন।
আচ্ছা, কি কালার কলোনি? স্টেফ অরিয়াসের কলোনিটা কেমন বলেন আপনারা? ক্লাসে একটু মনোযোগী থাকলে অর্ধেক পড়া এখানেই শেষ হয়ে যাবে। golden color, বলেন কি কালারের golden কলোনি color, দেখায় স্টেফাইলোকক্কাস অরিয়াস? golden color. গোল্ডেন কালার, ভেরি গুড। আচ্ছা, পাস যে ফরমেশন করে কিসের জন্য? তার পাসটা ঠিক হয় মানে coagulation পরীক্ষণের জন্য। ভেরি। আচ্ছা, এরপরে চলে আসি। আচ্ছা, টক্সিক শক সিনড্রোম, এটা একটু রিডিং করে নিবেন, বাট এটা এত ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এতটুকু যদি মনে রাখেন যে টক্সিক শক সিনড্রোম হয় হচ্ছে ট্যাম্পুন ইউজিং মেনস্ট্রুয়েটিং ফিমেলদের, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, যারা ট্যাম্পুন ইউজ করে। আচ্ছা, এটা মনে রাখলে হবে, আর কিছু এখান থেকে তেমন একটা দরকার। এখন আসি আমরা স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের ক্যারেক্টার গুলো লাগবে, এরা ক্যাটালেজ নেগেটিভ, এটা মনে রাখবেন, চেইনড থাকে, ক্যাটালেজ নেগেটিভ। তারপরে হচ্ছে মেইন ভিরুলেন্ট ফ্যাক্টর। ভিরুলেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে যেটার মাধ্যমে তারা ডিজিজ করে। তার ডিজিজ করার মানে ভিরুলেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এম প্রোটিন। এম প্রোটিন, আচ্ছা, হুইচ ইজ রিউমেটোজেনিক। তার দুইটা ভ্যারিয়েন্ট আছে বা দুইটা ইয়ে আছে, কি বলা যায় ওটাকে, স্ট্রেইন আছে। একটা হচ্ছে রিউমেটোজেনিক, একটা হচ্ছে নেফ্রেটোজেনিক। হ্যাঁ, নেফ্রেটোজেনিক। ওকে, টাইপ 49 হচ্ছে নেফ্রেটোজেনিক, আর টাইপ 12 হচ্ছে রিউমেটোজেনিক। ঠিক আছে। এখন আসি আমরা কি কি এনজাইম তৈরি করতে পারে। এই এনজাইম গুলির নাম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। হাইলুরোনিডেজ, স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেজ। ঠিক আছে, স্ট্রেপ্টোডর্নেজ। তারপরে হচ্ছে তার টক্সিন গুলির নাম মুখস্থ করতে হবে। ইরাইথ্রোজেনিক টক্সিন, যেটার মাধ্যমে স্কারলেট ফিভার করে। পায়োজেনিক এক্সোটক্সিন অথবা ইরাইথ্রোজেনিক টক্সিন এ, একই নাম। ঠিক আছে, সে কিন্তু টক্সিক শক সিনড্রোম করতে পারে। আর হচ্ছে এক্সোটক্সিন বি, সে করে নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস খুব ইম্পর্টেন্ট। কি কি টক্সিন আছে, কি কি এনজাইম আছে, কি কি ডিজিজ হয়। ঠিক আছে, এখন স্ট্রেপ্টোকক্কাসের স্পিসিস গুলি বলবো। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। হ্যাঁ, পায়োজেন্স। পায়োজেন্স কি করতে পারে? পায়োজেন্স করতে পারে হচ্ছে ডিজিজ গুলির নাম বলবেন, ফ্যারিনজাইটিস, সেলুলাইটিস, স্কারলেট ফিভার, তারপর রিউমেটিক ফিভার, এজিএম, এগুলি করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা চলে আসি, এটা কিন্তু গ্রুপ এ। গ্রুপ এ এটা, ঠিক আছে। এখন আমরা চলে আসি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, মানে হচ্ছে এডেলাক্সি। খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা নিউ বর্নের, একটা নিওনেটের মেনিনজাইটিসের জন্য মেইনলি দায়ী এটা। নিওনেটাল মেনিনজাইটিসের মেইন অর্গানিজম হচ্ছে এই স্ট্রেপ্টোকক্কাস এডেলাক্সি, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। এরপরে চলে আসি নিউমোনি। আচ্ছা, নিউমোনি থেকে কি পড়তে হবে? নিউমোনি থেকে হচ্ছে এরা ল্যান্সেট শেপের ডিপ্লোকক্কাই, এরা গ্রাম পজিটিভ, অবশ্যই গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ কক্কাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস। আচ্ছা, তারপরে হলো যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু ক্যাপসুলেটেড, নিউমোনি ক্যাপসুলেটেড, এবং তাদের এগেনস্টে ভ্যাকসিন আছে, এটাকে মারার জন্য ভ্যাকসিন আছে। এই ক্যাপসুল দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তারপরে হচ্ছে আলফা হেমোলাইটিক কলোনি করবে ব্লাড এগার মিডিয়াতে, তারা বাইল সলিউবল। তারপরে হচ্ছে কোয়েলাং রিয়াকশন পজিটিভ। ঠিক আছে, তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস তৈরি করতে পারে, ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস তৈরি করতে পারে। এই কথাবার্তাগুলি যেগুলি বললাম, এটা খুব ইম্পর্টেন্ট নিউমোনির জন্য। ঠিক আছে, এখন মোট কথা হলো ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস তৈরি করতে পারে কি কি ব্যাকটেরিয়া, এটা আমি রেডমার্ক করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস তৈরি করতে পারে বেসিক্যালি চারটা। ঠিক আছে, কি কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটিস, হ্যাঁ, আরেকটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা।
হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। কেউ একজন আমাকে সুন্দর করে চারটার নাম বলেন তো, যারা ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েজ তৈরি করতে পারে। স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, ক্লাসে নেশারিয়া রেসপন্সিভ থাকলে ভালো। হ্যাঁ বলেন। গনোরি, নেশারিয়া মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। শেষ চারটা। এরপরে আমরা চলে আসি নিউমোনি কি কি করে, এগুলি তো আর ডিজিজ গুলি জানা আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সেপসিস ইন স্প্লিনেক্টোমাইজড পেশেন্ট। সেপসিস ইন স্প্লিনেক্টোমাইজড পেশেন্ট মানে একটা স্প্লিন কাটতে গেলে, স্প্লিনেক্টমি করার আগে একটা পেশেন্টকে কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে নেই, 3টা ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিন দিয়ে নেই। কি কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নাইজেরিয়া মেনিনজাইটিস, আরেকটা হচ্ছে কি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই 3টার এগেনস্টে আমরা হচ্ছে এই 3টার এগেনস্টে তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিই। আদারওয়াইজ কি করতে পারে? পোস্ট স্প্লিনেক্টমি অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে। দেখে দিব এগুলি। খুব ইম্পর্টেন্ট এগুলি, হ্যাঁ। স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোনি, তারপরে হচ্ছে হিমোফিলাস, আরেকটা হচ্ছে নাইজেরিয়া যাই মেনিনজাইটিস, ঠিক আছে। এদের এগেনস্টে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয় স্প্লিনেক্টমি করার আগে, ঠিক আছে। স্প্লিনেক্টমি করার আগে যদি না করেন তাহলে কি হবে, এই ভ্যাকসিন গুলি না দেন তাহলে কি হবে? অপসি হবে। পোস্ট স্প্লিনেক্টমি অপরচুনিস্টিক ইনফেকশন, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবেন। কি কি দেই আমরা? পেনিসিলিন দেই, ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন এগুলি দেওয়া যায়, আর হচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, 5 বছরের প্রোটেকশন দেবে। মনে রাখবেন ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে ভ্যাকসিন ইয়ারলি দিতে হয়, বছরে বছরে দিতে হয়। আর নিউমোনিয়ার এগেইনস্টে ভ্যাকসিন 5 বছর পর পর দিতে হয়। কথাবার্তাগুলি অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, তাহলে গ্রাম পজিটিভ কক্কাই শেষ। গ্রাম নেগেটিভ কক্কাই মানে নাইজেরিয়া, ঠিক আছে। গ্রাম নেগেটিভ কক্কাই মানে হচ্ছে নাইজেরিয়া, অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে। নাইজেরিয়ার মধ্যে তার প্রপার্টিস গুলি দেখবেন, তারা হচ্ছে অক্সিডেজ পজিটিভ, ঠিক আছে। দুটো আছে, একটা হচ্ছে মেনিনজাইটিস, একটা হচ্ছে নিউমোনি। নিউমোনি, আচ্ছা সরি কি গনোরি। তো মেনিনজাইটিস যেটা, এটা ক্যাপসুলেটেড, ঠিক আছে। তারপরে হচ্ছে গনোরি যেটা, এটা ক্যাপসুলেটেড না। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র গ্লুকোজ ফার্মেন্টেশন হয়, এটা মনে রাখবেন। কোথায় আমরা এদেরকে কালচার করতে পারি? চকলেট এগার মিডিয়া কন্টেইনিং 10% কার্বন ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট এটা, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। কালচার মিডিয়াটার নাম চকলেট এগার মিডিয়া, ঠিক আছে, যেটার মধ্যে 10% কার্বন ডাইঅক্সাইড থাকে 8°C, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এখন আসেন মেনিনজাইটিস। হিউম্যান আর দ্য অনলি ন্যাচারাল হোস্ট। এটা হচ্ছে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। 5% পিপল বিকাম ক্রনিক ক্যারিয়ার্স। আচ্ছা, তার ভিরুলেন্ট ফ্যাক্টর কি কি আছে একবার দেখে দিবেন, ঠিক আছে। মেইনলি হচ্ছে ক্যাপসুলেটেড। এখন কি করে? মেনিনজাইটিস করে, সাথে মেনিনগোকক্কিসেমিয়া করে, যেটার আরেক নাম হচ্ছে ওয়াটারহাউস ফ্রেডরিকসন সিনড্রোম। আচ্ছা, ইনফিনিটি স্টার মেনিনজাইটিসের অর্গানিজম, এটা সব পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়তে হয়, যেমন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। যে একদম নিওনেটে করে, তারপরে হচ্ছে 1 মাস থেকে 6 বছর আর 6 বছরের উপর। তবে একদম নিওনেটে যদি বলে যে মেইন কে, মেইন হচ্ছে সে, ঠিক আছে, এটা মনে হয়। গনোরি, গনোরি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এটা আমরা জানি। একটা নিউবর্নের মধ্যে কিন্তু মায়ের যদি গনোরিয়া থাকে, আপনার হচ্ছে জন্মের সময় নিউবর্নের চোখে ইনফেকশন হতে পারে। এটার নাম কি? এখানে এই কন্ডিশনটার নাম কি কেউ জানেন?
আমরা পড়ে Ophthalmian এসেছি। ophthalmia neonatorum. নিউরোটারাম। ভেরি গুড, অপথ্যালমিয়া নিওনেটোরাম। এভাবে অ্যান্সার করা ট্রাই করবেন। আচ্ছা, অপথ্যালমিয়া নিওনেটোরাম এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ophthalmia neonatum। আচ্ছা, তারপরে হচ্ছে গণকক্কাই এফেক্টস অন দি কলামনার সেল, এটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সিমটোম্যাটিক ইন মেন, তারপর ওমেনে এসিমটোম্যাটিক থাকে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে সিফিলিস এন্ড নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস ক্যান কোএক্সিস্ট উইথ গনোরিয়া, মানে একটা গনোরিয়ার পেশেন্টের সিফিলিস থাকতে পারে, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস থাকতে পারে, ঠিক আছে? নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস থাকতে পারে। এখন একটা কথা বলি, ইউরেথ্রাইটিস হচ্ছে দুই রকমের। কিভাবে, কিসের উপর ভিত্তি করে? অর্গানিজমের উপর ভিত্তি করে। মনে রাখবেন, ইউরেথ্রাইটিসের মেইন কালপ্রিটই হচ্ছে গনোরিয়া। আর যদি গনোরিয়া দিয়ে না হয় তাহলে আরো অনেকগুলি অর্গানিজম আছে। তবে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এর ক্ষেত্রে মেইন কালপ্রিট হিসেবে আমরা ধরি ক্ল্যামাইডিয়া, ঠিক আছে? মেইন কজটা আমরা ধরি ক্ল্যামাইডিয়া, ক্ল্যামাইডিয়া, এটা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে চলে আসি গনোরিয়ার ক্লিনিক্যাল ফিচার গুলি একটু দেখবেন অবশ্যই। ফিমেলের ক্ষেত্রে কিন্তু সার্ভিক্সাইটিস করতে পারে, কোথায়? এন্ডোসার্ভিক্স। আচ্ছা, কমপ্লিকেশন কি কি আছে, কমপ্লিকেশন গুলি দেখতে হবে। আচ্ছা, ইনফিনিটি স্টার, নাইজেরিয়া গনোরি কোন কালচার মিডিয়াতে গ্রো করে? ফেয়ার মার্টিন মিডিয়া, ফেয়ার মার্টিন মিডিয়া, ঠিক আছে? ফেয়ার মার্টিন মিডিয়াতে গ্রো করে। এটা হচ্ছে মডিফাইড চকলেট একাকার সময়, হ্যাঁ, মডিফাইড চকলেট। নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এর কজ দেখেন এখানের মধ্যে দেওয়া আছে, ক্লামাইডিয়া ট্রাকোমাটিসটা হচ্ছে মেইন কালপ্রিট। তাছাড়া আরো অনেকগুলি আছে, অবশ্যই এটা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? ব্যাসিলাস অ্যানথ্রাসিস কি রোগ করে? অ্যানথ্রাক্স করে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাম পজিটিভ রড। আচ্ছা, গেল, অ্যানথ্রাক্স করে। স্পোর ইজ ইউজড ফর বায়োটেরোরিজম, ইনফিনিটি স্টার, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আসলে ব্যাসিলাস অ্যানথ্রাসিস থেকে এই কথাটাই বেশি পড়া হয়, বায়োটেরোরিজম, হ্যাঁ, অর্গানিজম অফ বায়োটেরোরিজম। আচ্ছা, এটার মধ্যে দুই ধরনের টক্সিন আছে, ইডেমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর। কি কি ডিজিজ করে অবশ্যই পড়বেন ভালো করে, খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা, তিন রকমের আছে, হ্যাঁ। একটা স্কিনে করে অ্যানথ্রাক্স, একটা হয় স্কিনে, একটা হয় লাংসে, আর একটা হয় জিআইটি তে। স্কিনে যেটা হয়, স্কিনে একটা আলসারেটেড মিশন থাকে। আলসারে কোনো ব্যথা থাকে না, কিন্তু দেখতে খুবই আগলি লুকিং, আগলি লুকিং, এটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট পাস্তুর। হ্যাঁ, পেইনলেস আগলি লুকিং আলসার, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, পেইনলেস আগলি লুকিং আলসার, নাম হচ্ছে ম্যালিগন্যান্ট পাস্তুর। এটা কিন্তু কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, এই কথাগুলি পড়। পালমোনারি অ্যানথ্রাক্সের আরেক নাম হচ্ছে উল সর্টার্স ডিজিজ, উল সর্টার্স ডিজিজ, এই কথাটাও মনে রাখবেন, ঠিক আছে? যে একটা কথা আগে ছিল না, গরুর মাংসে থাকতো আগে, হ্যাঁ, মানে গরুর মাংসের মাধ্যমে ছড়াইতো, ওটা হবে হচ্ছে আপনার জিআইটি তে, জিআইটি তে ইনহেলেশনের মাধ্যমে যেটা হয় সেটা পালমোনারি। আচ্ছা, তারপরে হলো যে তার ক্যাপসুলটা হচ্ছে, সেও ক্যাপসুলেটেড, কিন্তু ক্যাপসুলটা হচ্ছে ডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, ইনফিনিটি স্টার ফুড পয়জনিং করে কারা? ইনফিনিটি স্টার কারা ফুড পয়জনিং করে? স্ট্যাফোরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, বোটুলিনাম, তারা কি করে? তারা হচ্ছে ফুড পয়জনিং করে, ইনফিনিটি স্টার, ঠিক আছে? টিটেনিং, ক্লস্ট্রিডিয়াম টিটেনিং। আচ্ছা, আপনারা কি মানে বুঝতে পারছেন কিনা ক্লাসটা? আমি যা যা বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কোনগুলি, ইনফিনিটি স্টার কোনগুলি, এগুলি ধরতে পারছেন? কারো সমস্যা হলে বলেন, খুলে বলেন, লাইভ ক্লাসগুলির অর্থই হচ্ছে এটা। বলেন, মানে বোঝা যাচ্ছে একটু পর্যন্ত, কি বুঝতে পেরেছেন? জি আপু। নাই কেউ? জি আপু, বুঝতে পারছি।
হুম, শোনা যাচ্ছে না। বুঝতে পারছি আপু। এখন আমরা চলে আসি টিটেনি। টিটেনিতে হচ্ছে আপনার ক্লস্ট্রিডিয়াম টিটেনি, যেটা এখানে হচ্ছে মনে রাখবেন যে মোটাই, ঠিক আছে, হিট স্টেপ, টেনিস রকেট অ্যাপিয়ারেন্স, স্পোরগুলি দেখতে টেনিস রকেটের মতো। হুম, তার হচ্ছে দুই রকমের টক্সিন থাকে, একটা হচ্ছে টিটেনোস্পাজমিন, একটা হচ্ছে টিটেনোলাইসিন। টিটেনাস যেটা দিয়ে হয় সেটা হচ্ছে টিটেনোস্পাজমিন দিয়ে হয়, টিটেনোস্পাজমিন দিয়ে হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে, এবং এটা একটা এক্সোটক্সিন। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার গুলি তো আর যারাই আছে এগুলো একবার দেখবেন। টিটেনাস থেকে ওরকম কিছু না, বোটুলিনাম, যেটা হচ্ছে ফুড পয়জনিং করে। কি থেকে ফুড পয়জনিং হবে? ক্যান্ড ফুড, হ্যাঁ, প্রিফর্মড মাশরুম, স্মোকড ফিশ, এই যে সুপার শপ গুলি থেকে আমরা যে ক্যানে করা মাশরুম কিনি না, তারপর হচ্ছে টুনা ফিশ কিনি, দিয়ে ক্যানের মধ্যে করা থাকে, আপনার হচ্ছে ভিনেগারের মধ্যে ডিজলভ থাকে, তারপরে হলো স্মোকড ফিশ, এই জিনিসগুলি খেলে কিন্তু বোটুলিনাম হতে পারে, এটা মনে রাখবেন, হ্যাঁ, বোটুলিজম হতে পারে। তারপরে হচ্ছে টক্সিনটা হচ্ছে হিটলেবাইন, হ্যাঁ, হিটলেবাইন মানে হলো হিট দিলে গলে যাবে, হিট স্টেবল মানে হিট দিলে নষ্ট হবে না, এরকম। তারপরে হচ্ছে যে টক্সিনটা কি ব্লক করে? অ্যাসিটাইলকোলিন রিলিজ ব্লক করে দেয়, এবং এক্সোটক্সিন এ, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে আসি, এই বোটুলিনাম কিন্তু ফুড পয়জনিং ও করে, এই স্পিসিসটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি পারফ্রিনজেন্স। এখন না দেখে কেউ একজন আমাকে বলেন তো, এটা 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 মেইনলি কি করে, মেইনলি কোন ডিজিজটার জন্য দায়ী পারফ্রিনজেন্স? গ্যাস গ্যাংগ্রিন। সবার গ্যাস গ্যাংগ্রিন। ভেরি গুড, ভেরি গুড, গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের আসার মতো একটা প্রশ্ন, যে গ্যাস গ্যাংগ্রিনের মেইন অর্গানিজমের নাম কি? পারফ্রিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। এটা হচ্ছে নর্মাল ফ্লোরা অফ দ্য কোলন এন্ড ভ্যাজাইনা, এটা নন মোটাইল। তারপরে হচ্ছে ফুড পয়জনিং করে, তার যে সুপার অ্যান্টিজেন ফর্ম আছে এন্টেরোটক্সিন, এইটা। সুপার অ্যান্টিজেন জিনিসটা কি যদি বলে, তাহলে মনে রাখবেন সুপার অ্যান্টিজেন কিছুই না, এটা হচ্ছে a lot of helpertis, ঠিক আছে, a bunch of, কথাটা এমন হবে, হেল্পারটিস, ঠিক আছে। একটা সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে যে আলফা টক্সি যেটা আছে লেসিথিনেস, সে হচ্ছে বেসিক্যালি সেল মেমব্রেন করে, আচ্ছা, গ্যাস তৈরি করতে পারে। হুম, এই কথাগুলো মনে রাখবেন। গ্যাস ক্যাংডিন, এখন হলো গ্যাস ক্যাংডিনের মেইন অর্গানিজমের নাম কি? পারফ্রিনজেন্স। এরা ছাড়াও আরো অন্যান্যরা করতে পারে, ক্লস্ট্রিডিয়াম হিস্টিওলাইটিকাম, নোভি, সেপ্টিকাম, এরা করতে পারে, করবে। টেফিসিন, ইনফিনিটি স্টার, এটাও একটা আসার মতো প্রশ্ন, এটাও একটা আসার মতো প্রশ্ন, যে সে যেটা করে আর কি, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেনাস কোলাইটিস, পেশেন্টের অনবরত ডায়রিয়া হতে থাকবে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এখন আপনাকে এটা এটা দিতে পারে যে অ্যান্টিবায়োটিক বেসিক্যালি কারা, মেইনলি হচ্ছে, মেইনলি মেইনলি হচ্ছে ক্লিন্ডামাইসিন, আরেকটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে। আরো আছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েই হতে পারে, তবে ফ্লোরোকুইনোলন গুলি দিয়েই বেশি হয়। একটা মেইনলি হচ্ছে ক্লিন্ডামাইসিন, সেকেন্ড হচ্ছে সিপ্রো, তাছাড়া আরো অন্যান্যরা তো আছে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যান্টিবায়োটিক গুলি ইউজ করলে দেখা যায় পেশেন্টের উল্টা ডায়রিয়া হতে থাকে, তখন এই ডায়রিয়ার জন্য রেসপন্সিবল কে থাকে? ক্লস্ট্রিডিয়াম ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে। মোস্ট কমন কজ অফ নোজোকোমিয়াল ডায়রিয়া, কথাটা হচ্ছে যে একটা পেশেন্ট নর্মালি ভর্তি হয়েছে অন্য রোগ নিয়ে হাসপাতালে, 48 ঘন্টা পরে দেখা গেল যে পেশেন্টের ডায়রিয়া হয়ে গেছে। এই ডায়রিয়ার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরে যে ডায়রিয়াটা হওয়ার, এটার জন্য রেসপন্সিবল এই ডেফিসিয়েন্সি থাকে। এবং নোজোকোমিয়াল শব্দটা থাকার অর্থ হচ্ছে হসপিটালে অ্যাডমিশনের অবশ্যই 48 ঘন্টা পর হতে হবে, ঠিক আছে। ট্রান্সমিটেড বাই ফিকোরাল রুট, মোটাইল, এই যে কারা কারা করে এখানে দেওয়া আছে, এটা অবশ্যই। তো হচ্ছে এই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড
ডায়রিয়া হয়ে গেলে, সিউডোমোনাস কোলাইটিস হয়ে গেলে আমরা কি দিয়ে ট্রিট করি? ভ্যানকোমাইসিন দিয়ে ট্রিট করি। এটা মনে রাখবেন, মেইনলি ভ্যানকোমাইসিন। ঠিক আছে, ভ্যানকোমাইসিন দিয়ে ট্রিট। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিতে হচ্ছে গ্রাম পজিটিভ রড, নন মোটাইল, নট ক্যাপসুলেটেড, এটা ক্লাব শেপের, বি অর এল শেপের থাকে। একটু দেখবেন মেটাক্রোমাটিক গ্র্যানিউল তৈরি করে। হ্যাঁ, তার থেকে মেটাক্রোমাটিক গ্র্যানিউল তৈরি হয়। ঠিক আছে, আর যদি বলে যে সালফার গ্র্যানিউল কার থেকে তৈরি হতে পারে, মনে রাখবেন অ্যাক্টিনোমাইসিস। ঠিক আছে, সালফার গ্র্যানিউল কথাবার্তাগুলি মনে রাখবেন। তারপরে হচ্ছে হিউম্যানস আর দ্য অনলি হোস্ট ফর নন প্যাথোজেনিক স্ট্রেন, মানে অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে। তারপরে হচ্ছে সিউডোমেমব্রেন তৈরি করে কোথায় কোথায়? টনসিল এবং থ্রটে। কমপ্লিকেশন গুলো একটু দেখতে হবে। এদেরকে আমরা কোথায় কালচার করি? লফলার্স মিডিয়া, টেলুরাইট, ব্লাড এগার মিডিয়া, এই দুটো বলবেন, একটু দেখবেন। তবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাবার্তাগুলো, যে সে ক্লাব শেপের অথবা বি আর এল শেপের থাকে। তারপরে হচ্ছে এই যে মেটাক্রোমাটিক গ্র্যানিউলটা তৈরি হয়, সিউডোমেমব্রেন তৈরি করে, এগুলি বেশি। আচ্ছা, একটা ডিপথেরিয়া পেশেন্টের কজ অফ ডেথ কি বলতে পারবেন? মোড অফ ডেথ বা কজ অফ ডেথ কি থাকে? মেইন কজ অফ ডেথ, কেন মারা যায় যেতে পারে একটা ডিপথেরিয়া রোগী? মায়োকার্ডাইটিস, না, এয়ার এয়ার অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন। হ্যাঁ, রেসপিরেটরি অ্যারেস্ট। ঠিক আছে, রেসপিরেটরি অ্যারেস্ট। এখানে সিউডোমেমব্রেন ফর্মেশন হয় থ্রটে, আলটিমেটলি দেখা যায় কি যে রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায় পেশেন্টের। ঠিক আছে, সিউডোমোনাস এরুজিনোসা, সিউডোমোনাস এরুজিনোসা খুবই খুবই important। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছি, বলেন তো মেইনলি ইউটিআই এর অর্গানিজমের নাম কি? ইকোলাই। ইকোলাই। এই কলা। আচ্ছা, তারপর হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডিতে মেইন অর্গানিজমের নাম কি ইউটিআই এর? স্যাপ্রোফাইটিকা। স্যাপ্রোফাইটিকাস, স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। ভেরি গুড। এখন যদি আমি আপনাদেরকে বলি একটা ক্যাথেটার করা পেশেন্টের ইউটিআই এর মেইন কজ কি? সিউডোমোনাস। সিডোমোনাস। সিউডোমোনাস। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এরা হচ্ছে অক্সিডেজ পজিটিভ। তারপরে হচ্ছে গ্লুকোজ ফার্মেন্টেশন করতে পারে না, পারে না। হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্রিক্ট অ্যানারোব, ট্যাপ ওয়াটারে গ্রো করতে পারে। এটা এই জন্য এরা বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, তারপরে হচ্ছে 10% পিপল হচ্ছে নর্মাল ফ্লোরা হিসেবে কোলনে নিয়ে নিয়ে আমরা হাঁটি তাকে। তারপরে হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর গুলি একটু দেখতে হবে। তারপরে তারা কিন্তু পিগমেন্ট প্রডিউসিং, কালারফুল। সিউডোমোনাস কিন্তু কালারফুল। হ্যাঁ, গ্রিন, ইদার গ্রিন অর ব্লু, গ্রিন অর ব্লু। ঠিক আছে, আচ্ছা, গ্রিন অর ব্লু। আচ্ছা, এই যে এই কথাবার্তাগুলি আমি বললাম। তারপর একটা সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টে নিউমোনিয়ার কজও কিন্তু সে। তারপরে হচ্ছে ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া করতে পারে, ওন্ড ইনফেকশনে তার রোল আছে। ডিজিজ গুলি পড়ে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, কোনো কারণে আইসিইউতে একবার সিউডোমোনাস ডিটেক্ট করা গেলে ওই আইসিইউ পুরো বিনাশ হয়ে যাবে। এখান থেকে সিউডোমোনাসটাকে তাড়ানো ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, এন্টেরিক ফিভার কে করে? সালমোনেলা করে। তারপরে হচ্ছে মোর দ্যান 10⁵ হ্যাঁ অর্গানিজম, মানে 1 লাখ, বলতে গেলে 1 লাখ অর্গানিজম ডিজিজ করে। আচ্ছা, কি কি করে এগুলি একবার দেখবেন, তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন গুলি দেখতে হবে। আচ্ছা, বলেন তো সালমোনেলা কোন অর্গানে ক্যারিয়ার হিসেবে থাকতে পারে? গল ব্লাডার। গল ব্লাডারে। ঠিক আছে, গল ব্লাডার, এটা লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইকলাই। হ্যাঁ, ইকলাই। ইকলাই
আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে আহ আপনারা ইয়েতেই থাকবেন, ব্যাকটেরিয়াটা শেষ করে আমরা একটু 5 মিনিটের ব্রেকে যাব। হ্যাঁ, আপনারা ব্যাকটেরিয়াটা একবার উল্টা পাল্টায় দেখে নেন, তারপরে হচ্ছে আমরা ইয়েতে চলে আসবো। হ্যাঁ, নেক্সটে আমরা প্রসিড করবো। তাহলে এখন পর্যন্ত করানো এই ব্যাকটেরিয়াগুলি একটু দেখে নেন আপনারা, 5 মিনিটের একটা ব্রেক, দেন আমরা প্রসিড করবো। ওকে, আপু একটা কোয়েশ্চেন করা যাবে? ওকে, তাহলে হলো যে এখন হচ্ছে আপনার, দাঁড়ান একটু, আহ, আচ্ছা দাঁড়ান, আমি আরেকটাবার স্ক্রিনটা শেয়ার করি। ওয়েট, স্ক্রিনটা আরেকটাবার শেয়ার করি আমি। আচ্ছা, তাহলে আমরা এখন ইকোলাইতে আসছি। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ স্ট্রেপ্টোকক্কাস নাইসেরিয়া এগুলো কথা শোনা যাচ্ছে না কেন? স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইডও দেখা যাচ্ছে না, কথাও শোনা যাচ্ছে না।
সবাই কি শুনতে পাচ্ছেন? বাকি সবাই? না, কে শুনতে পাচ্ছি না আপু, এবং কোনো শেয়ারও হচ্ছে না স্ক্রিন। সেটাই তো দেখতেছি। শোনা যাচ্ছে আমাকে? জি আপু, শোনা যাচ্ছে এখন। এক্সট্রিমলি সরি, মানে নর্মালি এরকম হয় না, আজকে কেন এত ইন্টারাপশন, আমি এক্সট্রিমলি সরি। আমি কথা বলেই যাচ্ছি, হঠাৎ করে দেখি আমি তো এখানে নাই। Good. আচ্ছা, ইয়ে কতটুকু পর্যন্ত হয়েছে বলেন তো? ইকোলাই থেকে কি শুনেছেন আপনারা? না, কোলাই পর্যন্ত এসেছেন। আর আপু স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো শেয়ার করেছি। দেখা যাচ্ছে স্ক্রিন? এই, আহ, দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক, হ্যাঁ, আচ্ছা এখন ঠিক দেখা আছে। যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখা যাওয়ার কথা। ওকে, তাহলে এখানে মধ্যে হচ্ছে ইকোলাইতে যেটা বললাম যে ইকোলাইয়ের ডিজিজ গুলি খুবই ইম্পর্টেন্ট, ডিজিজ গুলি ভালোভাবে করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে কি কি করে, ইউটিআই, তারপরে হচ্ছে নিওনেটাল মেনিনজাইটিস, ব্লাডি ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া, ট্রাভেলার্স ডায়রিয়া, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আর কি করে, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করে। ইউটিআই ইকোলাই থেকে যে ভ্যারোটক্সিনটা রিলিজ হয় সে হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করতে পারে। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের আন্ডারে কি কি আসে এই তিনটা সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, রেনাল ফেইলিয়ার। ঠিক আছে, আচ্ছা, কি কি ভিরুলেন্স ফ্যাক্টরের মাধ্যমে সে ডিজিজ করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন যে শিগেনা। এখন আমাকে আমি এন্টেরিক ফিভার পড়ানোর সময় বলেছি যে কে করে এন্টেরিক ফিভার, বলেন তো দেখি এন্টেরিক ফিভার কে করে? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফির 1 লক্ষ অর্গানিজম ডিজিজ করে। হ্যাঁ, একটা সালমোনেলা টাইফি দিয়ে ডিজিজ হয় না, মিনিমাম 1 লক্ষ অর্গানিজম থাকতে হবে, এটার মাধ্যমে ডিজিজ হয়। আর শিগেলার ক্ষেত্রে কথাটা হচ্ছে মাত্র 100টা শিগেলা থাকলেই সে ডিজিজ করতে পারে। এই কথাটা মনে রাখবেন, মাত্র 100টা শিগেলা থাকলে সে ডিজিজ করতে পারে। ঠিক আছে, ব্যাসিলারি ডিসেন্ট্রির জন্য সে দায়ী, ব্লাডি ডায়রিয়া যেটা, ঠিক আছে, এন্টেরোকোলাইটিস করতে পারে। তার থেকে যে টক্সিন রিলিজ হয় সেটার নাম হচ্ছে শিগা টক্সিন। ঠিক আছে, আচ্ছা, তো টক্সিন গুলির নাম পড়বেন, শিগা টক্সিন, এন্টেরোটক্সিন, নিউরোটক্সিন। আচ্ছা, এরপরে হলো কলেরা। কলেরা থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কমা শেপের থাকে। তারপরে হচ্ছে কোলেরা জেন বলা হয়, তার যে টক্সিনটা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে রাইস ওয়াটার স্টুল থাকে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে যে একটা কলেরা রোগী কেন মারা যায়? ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য, এটা মনে রাখবেন, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। আচ্ছা,
তার মধ্যে পেরিট্রিকাস ফ্লাজেলা থাকে, ঠিক আছে। আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে, এটা হচ্ছে অনকোজেনিক ব্যাকটেরিয়া। অনকোজেনিক ব্যাকটেরিয়া। আরেকটা অনকোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলতে পারবেন কেউ? ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ভেরি গুড। আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি অনকোজেনিক, তাহলে কেন বললাম সে কোন ক্যান্সার করতে পারে বলেন তো? গ্যাস্ট্রিক কার্সিনোমা কার্সিনোমা। স্টোমাক। গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কার্সিনোমা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো সব পারেন। এখন হলো ক্যারেক্টার কি কি আছে? স্পাইরাল গ্রাম নেগেটিভ রড, সে হচ্ছে ইউরিএস পজিটিভ, এই কথাটা মনে রাখবেন। সে মাইক্রো এরোফিলিক। মাইক্রো এরোফিলিক কথাটার অর্থ হচ্ছে মাত্র 10% অক্সিজেনের তারা বেঁচে থাকতে পারে। মাত্র, মানে তাদের বেঁচে থাকার জন্য দরকার হয় অনলি 10% অক্সিজেন, ঠিক আছে। যান। আচ্ছা, এরপরে চলে আসি তাদের লোফোট্রিকাস ফ্লাজেলা কি কি ডিজিজ করে করতে হবে। তারপরে হচ্ছে আচ্ছা, পেপটিক আলসার করতে পারে, তা তো আমরা জানি। গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল, এই দুটোর মধ্যে বলতে পারবেন গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার, এই দুটার মধ্যে প্রি ক্যান্সারাস কোনটা, মানে কোনটা থেকে ক্যান্সার হতে পারে? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল। ডিওডেনাল আলসার, দুটোর মধ্যে প্রি ক্যান্সারাস কোনটা? হুম, ডিউডেনাল। ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক। ওকে, গ্যাস্ট্রিক অবশ্যই মনে রাখতে হবে। প্রি ক্যান্সারাস, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি যে ল্যাব ডায়াগনোসিস কি কি আমরা করতে পারি। বেসিক্যালি এন্ডোস্কোপি, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, 13C ইউরিয়া ব্রিথ টেস্ট, এগুলি আমরা করতে পারি। কনফার্মেটরি কোনটা? এটা কনফার্মেটরি। কনফার্মেটরি, ঠিক আছে, এটা কনফার্ম। ওকে, তারপরে হচ্ছে আমরা কি কি দিব? ট্রিপল থেরাপি দিব, এগুলি তো আমরা জানি। ট্রিপল থেরাপিতে কি কি দেওয়া হয়? ওকে, 3টা অ্যান্টিবায়োটিক বেসিক্যালি হচ্ছে, মানে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, মানে একটা অ্যান্টি আলসারের সাথে মেট্রো, অ্যামক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্ল্যারিথ্রোমাইসিন। মানে বেসিক্যালি দেওয়া হয় কি কি? একটা পিপিআই প্লাস মেট্রো প্লাস বেশি দেওয়া হয় হচ্ছে অ্যামক্সি অর ক্ল্যারিথ্রো। ক্ল্যারিথ্রোটা বেশি দেওয়া হয়, ঠিক আছে। এই তিনটা, ঠিক আছে, ট্রিপল থেরাপি। আচ্ছা, এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বেন। এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে, ঠিক আছে। এরপরে চলে আসি ট্রিপোনেমা পেলিডাম। ট্রিপোনেমা পেলিডাম কি করে বলেন তো, না দেখে বলতে পারবেন? কি সিফিলিস। ট্রিপোনেমা পেলিডাম কি? সিফিলিস করে, ভেরি গুড। হ্যাঁ, একটা পেইনলেস আলসার, জেনিটাল আলসার বেসিক্যালি, যেটা পেইনলেস। আচ্ছা, তো এটা হচ্ছে থিন ওয়ার্ল্ড, ফ্লেক্সিবল, মোটাইল রড। তারপর এটা কিন্তু কাঁচা মিডিয়াতে গ্রো করে না। তারপরে হচ্ছে আপনার ইট ক্যান পেনিট্রেট দ্য ইনটেক্ট মিউকোসা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইট ক্যান পেনিট্রেট দ্য ইনটেক্ট মিউকোসা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সমিশন কিভাবে হয় দেখতে হবে। তারপরে ডিজিজ কি কি করে, আর হচ্ছে যে মেইনলি করে শ্যাঙ্কার। শ্যাঙ্কারটা হচ্ছে সিঙ্গেল পেইনলেস ইনডিউরেটেড, মানে এটা হচ্ছে একটা জেনিটাল আলসার, সিঙ্গেল মানে একটা, পেইনলেস মানে ব্যথা হবে না, শক্ত মানে ইনডিউরেটেড, এবং টাচ করলে ব্লিডিং হবে না। ওকে, এখন এর জায়গায় যদি বলে পেইনফুল আলসার, পেইনফুল জেনিটাল আলসার, মাল্টিপল পেইনফুল জেনিটাল আলসার কে করে? অ্যান্সার কি হবে জানেন? হেমোফিলাস ডুক্রি। হিমোফাইলাস ডুক্রি। ভেরি গুড। যেটা করে সেটার নাম হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। মাল্টিপল Chancroid। পেইনফুল আলসার করে উইথ র্যাগড আন্ডারমাইন্ড এজেস। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা, এগুলি অবশ্যই ভালোভাবে পড়া থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমরা সেকেন্ডারি সিফিলিস, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, পামেন সোলে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়, কন্ডাইলোমেটাল ল্যাটা থাকে, ঠিক আছে। তারপরে স্মেল ট্র্যাক্ট আলসার থাকে, এগুলি সবই একটু দেখবেন। টারশিয়ারি বা লেক সিফিলিস, এটা হচ্ছে মেইনলি
ব্রেইনে চলে যায়, ব্রেইন এফেক্ট করে ফেলে। হ্যাঁ, ট্যাপস প্যারালাইসিস এগুলি। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস কি কি দিয়ে করি আমরা? ভিডিআরএল, হ্যাঁ, ভিডিআরএল র্যাপিড প্লাজমা রিএজেন্ট টেস্ট, এগুলি দিয়ে করা হয়। এখন একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হলো যে এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে রাখবেন। কজেস অফ জেনিটাল আলসার খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে, এগুলি করবেন, এগুলি ইম্পর্টেন্ট। চলে আসবে জেনিটাল আলসারের কজ। এটার মধ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, হ্যাঁ, এবং 3, ঠিক আছে, এই দুইটা অন্য কালার দিই। These are painful. These are painful. পেইনফুল, বাকিগুলি পেইনলেস। ঠিক আছে, বাকিগুলি পেইনলেস। সো আপনাদেরকে এটার মাধ্যমে কি বুঝাইতে চাইলাম, যদি আপনাদেরকে দিয়ে দেয় পেইনফুল জেনিটাল আলসার কারা করে, পেইনলেস জেনিটাল আলসার কারা করে, ওটাও আপনারা পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আসি যে কজেস অফ ভেজাইনাল ডিসচার্জ, পিভি ডিসচার্জের কজ, এটাও বলবেন ভালো করে। হ্যাঁ, আচ্ছা, ইউরেথ্রাল ডিসচার্জ, এটা তো আর বলেছি, মেইনলি গনোরিয়া, তাছাড়া নন গনোকক্কালের মেইন কজ ক্ল্যামাইডিয়া। এটা না, পালমোনারি টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অবশ্যই এগুলি জানা থাকতে হবে। ওকে, তারপরে হলো যে মিলিয়ারি টিবি কি জিনিস। মিলিয়ারি টিবি হচ্ছে ব্লাড বর্ন টিবিটা ছড়াবে, এটা হচ্ছে বেসিক্যালি কোথায় চলে যায়, মিলিয়ারি টিবি হচ্ছে মানে পুরো ডিজামিনেটেড টিবি, পুরো শরীর জুড়ে। ঠিক আছে, আচ্ছা, পালমোনারি টিবির সিমটম কেমন থাকে, কি কি টিবির সিমটম, এগুলি তো আর সবারই আছে, এগুলি এমন একটা ইম্পর্টেন্ট কিছু। এখান থেকে একটা জিনিস একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো টিউবারকুলোসিসের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা? Gene expert. এগুলি আসতে হবে। হ্যাঁ, ভেরি গুড, গোল্ড স্ট্যান্ডার্ড এটার মানে হচ্ছে কি, এই যে আমরা স্পুটাম, হ্যাঁ, কালচার করি, যে মানে যত চাই করি না কেন, এগুলি পজিটিভ আসার জন্য, মানে এগুলি দিয়ে টিবি ডায়াগনোসিস করার জন্য অনেকগুলি মাইক্রোব্যাকটেরিয়াম টিবি থাকতে হবে। কিন্তু শরীরে যদি একটাও মাইক্রোব্যাকটেরিয়াম টিবি থাকে, ওটা জিন এক্সপার্ট ধরে ফেলতে পারে। ঠিক আছে, এই জন্য এটা গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে একটু ট্রিটমেন্টটা দেখবেন। ক্যাটাগরি 1 কোনটা, ক্যাটাগরি 2 কোনটা, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এগুলি অবশ্যই ভালোভাবে পড়বেন। ঠিক আছে, আচ্ছা, টিউবারকুলোসিস কোথায় কোথায় হয় না, এটা ইম্পর্টেন্ট। স্কেলেটাল মাসেলে হবে না, কার্ডিয়াক মাসেলে হবে না, থাইরয়েডে হবে না টিবি। ঠিক আছে, আচ্ছা, এমডিআর টিবিতে হচ্ছে এই যে প্রথম দুইটা ড্রাগ, আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন, এই দুটোই মানে রেজিস্ট্যান্ট থাকে। এগুলো একটু দেখতে হবে। কাদেরকে স্টেরয়েড দিতে হবে, ইন্ডিকেশন গুলি দেখবেন। ওকে, ইনফিনিটি স্টার সাইড এফেক্ট, ইনফিনিটি স্টার টিবি অ্যান্টিটিবি ড্রাগ গুলোর সাইড এফেক্ট, যেমন আইসোনিয়াজাইড, এটা প্রেসক্রাইব করলে অবশ্যই সাথে ভিটামিন B6 দিতে হয় টু প্রিভেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি। ওকে, কি দিতে হবে, ভিটামিন B6 দিতে হবে। B6 এর নাম কি, ভিটামিন B6 এর নাম পাইরিডক্সিন। Pyridoxine. পাইরিডক্সিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে রিফাম্পিসিনের ক্ষেত্রে মেইনলি রিফাম্পিসিন করে হেপাটাইটিস, মানে জন্ডিসটা করে। তারপর পাইরাজিনামাইড করে হচ্ছে গাউট বা হাইপার ইউরিসেমিয়া। ইথাম্বিউটল করে হচ্ছে রেট্রোবালবার অপটিক নিউরাইটিস, চোখের মধ্যে। ঠিক আছে, আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে অটোটক্সিক ড্রাগ, কান নষ্ট করে দেয়। হ্যাঁ, এই কথাবার্তাগুলি খুব ইম্পর্টেন্ট।
লেপ্রোসি। লেপ্রোসি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি করে, হ্যানসেনস ব্যাসিলাই বলি আমরা। এটা হচ্ছে কোনো মিডিয়াতে গ্রো করানো যায় না, আলমারিরও ফুটপ্যাডে গ্রো করে। তারপরে হচ্ছে ডাবলিং টাইম 14 দিন, দেখবেন একবার। তারপরে হচ্ছে কিভাবে ট্রান্সমিশন হয়, কার্ডিনাল ফিচার গুলি দেখতে হবে। হ্যাঁ, স্কিন প্যাচেস থাকে, অ্যানেস্থেটিক স্কিন প্যাচেস থাকে। তারপরে হচ্ছে দুই রকমের আছে, টিউবারকুলয়েড এবং ল্যাপ্রোম্যাটাস। টিউবারকুলয়েডের ক্ষেত্রে দেখা যায় যে আপনার হাইপোপিগমেন্টেড লিশন থাকে, অ্যানেস্থেটিক লিশন গুলি থাকে। আর হচ্ছে ল্যাপ্রোম্যাটাস ল্যাপ্রি যেটা, এটার ক্ষেত্রে হচ্ছে এটা খারাপ, সেল মিডিয়েটেড ইমিউনিটি একদম পুয়ার থাকে। এটা খারাপ, হাইলি ইনফেকশিয়াস পেশেন্ট। এগুলো একবার দেখতে হবে। আচ্ছা, এইগুলি দেখলেই হবে, বেশি কিছু করার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইরাল ডিজিজ। কমন কিছু ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজের মধ্যে প্রিয়ন একবার দেখবেন, ইনফেকশিয়াস পার্টিকেল। হ্যাঁ, এটার মধ্যে শুধুমাত্র প্রোটিন থাকে। ওকে, একটা নর্মালি ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে। এই স্ট্রাকচারের বাইরে চলে গেলেই এটা হয়ে যায় অ্যাবনর্মাল ফর্ম। প্রিয়ন এরকম একটা অ্যাবনর্মাল ফর্ম অফ ভাইরাস, যেটার মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধুমাত্র প্রোটিন থাকে। ঠিক আছে, প্রিয়নের প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। ইউভি রেজিস্ট্যান্ট, তারপরে আমরা হচ্ছে হাইপোক্লোরাইড যেটা, এগুলি দিয়ে হচ্ছে মারতে পারবো না, প্রিয়ন মারার জন্য আলাদা এজেন্ট আছে। আচ্ছা, কি করে? স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি করে, স্লো ভাইরাল ডিজিজ করে আপনার বলি যেটা। ইনফিনিটি স্টার প্যাপিলোমা, হ্যাঁ প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে ইনফিনিটি স্টার। আচ্ছা, সার্ভাইকাল কার্সিনোমা করে, তারপরে হচ্ছে জেনিটাল ওয়ার্ড করে। এটা কিন্তু মোস্ট কমন এসটিডি, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এটা অনেকগুলি স্ট্রেইন আছে তাদের, এর মধ্যে অনেকগুলি স্ট্রেইন আছে, এর মধ্যে 1 থেকে 4 করবে স্কিন ওয়ার্ড, 6 থেকে 11 জেনিটাল ওয়ার্ড, বাকিগুলি কার্সিনোমা করে। এর মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে 16-18। হ্যাঁ, এরা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা সবচাইতে বাজে স্ট্রেইন। আরো করে পিনাইল কার্সিনোমা, এনাল কার্সিনোমা। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল এনকেফালোপ্যাথি করতে পারে। হলমার্ক আন্ডার মাইক্রোস্কোপ কি দেখে আমরা প্যাপিলোমা ভাইরাসটা চিনতে পারি? ভ্যাকিউলেটেড সেল বা কৈলোসাইট দেখে, কৈলোসাইট। ঠিক আছে, ভ্যাকসিন অ্যাভেলেবল কাদের এগেনস্টে? 6, 11, 16, 18। প্রতিটা কথা ইম্পর্টেন্ট, এর জন্য নেট মার্ক করেছি। হার্পিস সিমপ্লেক্স, হার্পিস সিমপ্লেক্সের মধ্যে টাইপ 1 যেটা, এটা কিন্তু স্যালাইভার মাধ্যমে ট্রান্সমিট হয়, এবং এরা হচ্ছে ভেসিকুলার লিশন করে কোমরের উপরে, কোমরের নিচে করে হচ্ছে টাইপ 2। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কি কি ডিজিজ করে দেখে নেবেন। এগুলি পড়তে হবে, সব ছাড়ার উপায় নেই। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এই জন্যই আমি আপনাদের কাছে একটু ক্লামজি লাগতে পারে, কিন্তু এগুলি তো ছাড়ার উপায় নেই, এগুলি পড়ে যেতে হবে। তারপর টাইপ 2 যেটা, এটা হচ্ছে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ছড়ায়, এবং এটা একটা পেইনফুল জেনিটাল আনসারের জন্য দায়ী, রিকারেন্ট পেইনফুল জেনিটাল আনসার। এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসেপ্টিক মেনিনজাইটিস কারা করেন, এটা পড়বে, অবশ্যই পড়বেন। তারপরে ভাইরাল মেনিনজাইটিস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাল ডিজিজ কারা করে দেখতে হবে। ভ্যারিসিলা জোস্টার ভাইরাস চিকেন পক্স করে আমরা জানি। ডার্মো এবং নিউরোট্রপিক ভাইরাস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউরোট্রপিক ভাইরাস। আরেকটা নিউরোট্রপিক ভাইরাসের নাম বলতে পারবে কেউ? অ্যানাদার ওয়ান, র্যাবিস ভাইরাস। যেটা দিয়ে, কোনটা? র্যাবিস ভাইরাস। ভেরি গুড, র্যাবিস ভাইরাস। এজন্যই র্যাবিস একবার হলে 100% মর্টালিটি নিশ্চিত। কারণ কি? কারণ এটা রক্তের মাধ্যমে ছড়ায় না, এটা ডিরেক্ট নিউরন দিয়ে চলে যায়, নার্ভ দিয়ে চলে যায়। এটা নিউরোট্রপিক ভাইরাস। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে চিকেন পক্স পড়বে, ওগুলি তো জানি আমরা। হার্পিস জোস্টার হচ্ছে, হার্পিস জোস্টার যেটা বা ভ্যারিসেলা জোস্টার দিয়ে পরবর্তীতে শৃঙ্গলস হতে পারে, খুবই পেইনফুল। ইউনিল্যাটারাল ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, ডার্মাটোম বরাবর হচ্ছে কিছু ভেসিকল হয়, খুবই পেইনফুল। ওকে, আচ্ছা। এবং এরা কিন্তু আমাদের নার্ভ রুটের ডরমেন্ট হিসেবে থাকতে পারে, ডরসাল রুট
এরিয়াতে, এগুলি একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। তারপরে হচ্ছে একবার হলে লাইফ লং ইমিউনিটি, এগুলি তো আমরা সবাই জানি। এখন আর এগুলির দরকার নাই, এখন হচ্ছে আমরা এই জিনিসটা একটু দেখতে হবে, রেইস সিনড্রোম। ঠিক আছে, এটা হলো যে বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যাসপিরিন দিয়ে ট্রিট করা হয়, হ্যাঁ, অ্যাসপিরিন দিয়ে হচ্ছে আপনার নর্মালি একটা বাচ্চাকে যদি নর্মাল হচ্ছে সর্দি কাশি এসবের জন্য বা কোনো কারণে যদি অ্যাসপিরিন দেওয়া হয়, তাহলে ওই পেশেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ভ্যারিসিলা জোস্টার, হ্যাঁ, ভ্যারিসিলা জোস্টার এবং হার্পিস সিমপ্লেক্স তারা মিলে রেইস সিনড্রোম করতে পারে। ভ্যারিসিলা জোস্টার এবং ইনফ্লুয়েন্স, এই দুটো। তো রেইস সিনড্রোম কারা করতে পারে? ভ্যারিসেলা জোস্টার ভাইরাস আর আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ঠিক আছে, এই যে রেইসিন, মানে হচ্ছে এই দুটো দিয়ে যদি ইনফেকশন হয় এবং এটা হচ্ছে অ্যাসপিরিন দিয়ে ট্রিট করতে গেলে পেশেন্টের রেইস সিনড্রোম। রেইস সিনড্রোমের আন্ডারে কি কি থাকবে? লিভার ডিজেনারেশন, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন এন্ড স্টেফালোপ্যাথি। ইনফিনিটি স্টার, সাইটোমেগানোভাইরাস, এমন কোনো জায়গা নাই যেটা দিয়ে সে ট্রান্সমিট হতে পারে না। হিউম্যান আর দ্য ন্যাচারাল হোস্ট, ল্যাটেন্ট হিসাবে থাকে, লুকিয়ে থাকতে পারে আমাদের শরীরে। কোথায়? লিউকোসাইট, ডাব্লিউবিসির ভেতরে। খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা, ঠিক আছে? তারপরে হলো যে মোস্ট কমন কজ অফ কনজেনিটাল অ্যাবনর্মালিটি ইন ফার্স্ট ট্রাইমস্টার। আচ্ছা, জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে, কি কি ডিজিজ করে দেখতে হবে। ইনক্লুশন বডি তার ভেতরে পাওয়া যায়, ছোট ছোট কিছু ইনক্লুশন বডি পাওয়া যায়। তারপরে হলো ইনফিনিটি স্টার, একটা এইডস এর পেশেন্টকে প্রোফাইলেকটিক্যালি অনেক ড্রাগ দেওয়া হয়। যেমন একটা এইডস এর পেশেন্টের কিন্তু ব্লাইন্ডনেস হওয়ার অনেক চান্স থাকে, তার যাতে ব্লাইন্ডনেস না হয় সেজন্য আগে থেকেই হচ্ছে জেন্টামাইসিন স্টার্ট করা হয়। জেন্টামাইসিন কেন? ওই সরি জেনসাইক্লোভির স্টার্ট করা হয়। জেনসাইক্লোভির কেন স্টার্ট করা হয়? টু প্রিভেন্ট সাইটোমেগালোভাইরাস অ্যাসোসিয়েটেড রেটিনাইটিস, যেটা থেকে পরবর্তীতে ব্লাইন্ডনেস হতে পারে। ওকে, এই কথাগুলি মনে রাখবেন। এই জেনসাইক্লোভিরটা প্রোফাইলেকটিক্যালি এইডস এর পেশেন্টে স্টার্ট করে দেওয়া হয় টু প্রিভেন্ট রেটিনাইটিস, সাইটোমেগালোভাইরাস অ্যাসোসিয়েটেড রেটিনাইটিস। এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কনজেনিটাল অ্যানোমেলি এগুলো করতে পারবে, মেইনলি সে করে কনজেনিটাল অ্যানোমেলি। আচ্ছা, ইনফিনিটি স্টার, এখানে কয়েকটা কথা বলি। ট্রান্সপ্লাসেন্টালি কোন কোন ভাইরাস ট্রান্সমিট হয়? যদি আমি রেডমার্ক করে না দিলে হবে। ট্রান্সপ্লাসেন্টালি কারা ট্রান্সমিট হয়? জায়ান্ট সেল কাদের কোথায় কোথায় পাওয়া যায়? ইনফিনিটি স্টার, এগুলি মুখস্থ করতেই হয়, ঠিক আছে? এপস্টিন বার ভাইরাস, এটাও একটা অনকোজেনিক ভাইরাস, ঠিক আছে? এটা একটা অনকোজেনিক ভাইরাস। তো এটা বেসিক্যালি হচ্ছে বি লিম্ফোসাইটের ভেতরে লুকানো থাকে। স্যালাইভার মাধ্যমে ট্রান্সমিট হয়। কি কি ডিজিজ করে? খুব ইম্পর্টেন্ট। পোলিও, পোলিওটা দেখবেন, পোলিওর প্রপার্টিস গুলি দেখতে হবে। ফিকোরাল রুটের মাধ্যমে ট্রান্সমিট হয় সেটা, হ্যাঁ। এখন তো ইরাডিকেটেড, এর জন্য এগুলি থেকে আসার চান্স এরকম নাই। আচ্ছা, মিজলস, মিজলসটা দেখবেন। মিজলস এর প্যাথোগনোমিক ফিচার হচ্ছে কোপ্লিক স্পট, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলি ছোট ছোট জিনিস চলে আসবে পরীক্ষায়। এই কোপ্লিক স্পট হচ্ছে প্যাথোগনোমিক ফর মিজলস, ওগুলি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারেক্টার কি কি থাকে একবার দেখতে হবে, হ্যাঁ। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন। আচ্ছা,
এই কথাটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবে যে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস এর ক্ষেত্রে মেইনলি তাই সাইটোমেগালো, তারপরে বেশি ডেঞ্জারাস রুবেল, তারপরে মিজেলস। ঠিক আছে, মাম্পস, মাম্পসের কমপ্লিকেশন গুলি দেখবে, সে কিন্তু অর্কাইটিস করতে পারে। ছেলে বাবুদের মাম্পস হলে কিন্তু অবশ্যই অর্কাইটিসের ব্যাপারটা খেয়াল রাখতে হয়। ছেলে বাবুদের ক্ষেত্রে এর জন্য প্রোফাইলেকটিক্যালি অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয়। ঠিক আছে, রুবেলা, জার্মান মিজলস বলি আমরা এটার আরেক নাম। ঠিক আছে, ও কিভাবে ট্রান্সমিট হয়? রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। রুবেলা থেকে যেটা করতে হবে, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এটা ইনফিনিটিস্টাম, চোখে, হার্টে, ব্রেইনে, তিনটা জায়গাতে এফেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, হেপাটাইটিস বি, এটা একটা ডিএনএ ভাইরাস, এটা অবশ্যই ক্যান্সার করে, অনকোজেনিক ভাইরাস। তারপরে হচ্ছে লাইফ লং ইমিউনিটি দিবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখন হলো কি কোনটা দিয়ে কি বোঝায়। আমার শরীরে যদি সারফেস অ্যান্টিজেন থাকে, এইচবিএস এজি থাকা মানে আমার শরীরে হেপাটাইটিস বি আছে, না থাকা মানে নাই। ঠিক আছে, আচ্ছা, আমার শরীরে যদি সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি পজিটিভ থাকে, অ্যান্টি এইচবিএস এজি পজিটিভ যদি আমার শরীরে থাকে, ঠিক আছে, এটার মানে হচ্ছে ইদার আগে আমার কখনো হেপাটাইটিস বি হয়েছিল অথবা আমি ভ্যাকসিনেটেড। ওকে, আচ্ছা, তাহলে একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেনটা ব্লাডে কখনো পাওয়া যায় না, আমরা তার অ্যান্টিবডি পাই। কোর অ্যান্টিবডি থাকা মানে হচ্ছে আমি এটা বুঝতে পারবো যে হেপাটাইটিস বি দিয়ে আমি রিসেন্টলি সাম্প্রতিক কালে আক্রান্ত হলাম নাকি আগে হয়েছি। এই কোর অ্যান্টিবডির সাথে যদি ইমিউনোগ্লোবুলিন এম থাকে মানে আমি রিসেন্ট অ্যাটাক পেয়েছি আমি, আর যদি আইজিজি থাকে মানে আগেও হয়েছি। ঠিক আছে, এরপরে চলে আসি ই অ্যান্টিজেন। তিনটা অ্যান্টিজেন থাকে না, ই অ্যান্টিজেন, ই দিয়ে বোঝায় আমি আরেকজনের জন্য হুমকি, ইনফেকশিয়াস টু আদার্স। কিন্তু এটার এগেইনস্টে যখন অ্যান্টিবডি চলে আসবে মানে হচ্ছে আমি লো ইনফেকশন রেট। ঠিক আছে, এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিস এ দেখবেন এটা হচ্ছে কমনলি হয় কারণ এটা ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়, কিন্তু এটা হচ্ছে আরেকবার বলা যাবে? হ্যাঁ, বুঝছি। তিনটা অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেন এটা যদি পজিটিভ আসে মানে আমার শরীরে ভাইরাস আছে, নাই মানে নাই। সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি যদি আমার শরীরে পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে হয় আমার আগে কখনো ভাইরাসটা দিয়ে আক্রমণ হয়েছিল অথবা আমি ভ্যাকসিনেটেড। শেষ। কোর অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন ব্লাডে আসে না, এটা হেপাটোসাইটের ভেতরেই লুকানো থাকে। সো আমরা দেখি তার অ্যান্টিবডি। ওকে, আমরা দেখি তার অ্যান্টিবডি। এখন এই কোর অ্যান্টিবডি দিয়ে আমি বুঝতে পারি আমি কি রিসেন্ট অ্যাটাক হয়েছে আমার না পাস্ট অ্যাটাক। এটা বোঝার জন্য ইমিউনোগ্লোবুলিনের দিকে তাকাতে হবে। যদি আইজিএম থাকে, ইমিউনোগ্লোবুলিন এম থাকে, বুঝে নিব রিসেন্ট অ্যাটাক। যদি আইজিজি থাকে বুঝে নিব পাস্ট অ্যাটাক। শেষ। ই অ্যান্টিজেন এটা আমার শরীরে থাকা মানে ইনফেকশন রেট অনেক বেশি, আমি অন্যজনের জন্য অনেক ইনফেকশিয়াস। এটা এগেইনস্টে যদি অ্যান্টিবডি পাওয়া যায় মানে বুঝতে হবে ইনফেকশন রেট কম। এখন বুঝেছেন? ক্লিয়ার? জি আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। বাচ্চাদের হয়, মনে রাখবেন যে হেপাটাইটিস এ এবং ই এই দুটোই কিন্তু ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়। তো এটা হচ্ছে বাচ্চাদের বেশি হয়, ই হচ্ছে প্রেগনেন্ট লেডিদের বেশি হয়, এবং প্রেগনেন্সিতে ইটা ডেঞ্জারাস, ইট ক্যান কজ পার্মানেন্ট হেপাটিক ফেইলিয়ার। ঠিক আছে, হেপাটাইটিস সি এটাও অনকোজেনিক, 6টা সেরোটাইপ আছে, এটা কিন্তু বেশি খারাপ। আচ্ছা, এই যে বললাম হাই মর্টালিটি ইন প্রেগনেন্ট লেডি কি করতে পারে? Fulminant hepatic failure.
ঠিক আছে। র্যাবিস, এটা হচ্ছে বুলেট শেপের, ঠিক আছে, এনভেলাপ ভাইরাস। তারপরে হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস করে, 100% মর্টালিটি, কোনো বাইরে নেই, জানেন? এটা হচ্ছে ব্লাডে ছড়ায়। এটার মধ্যে কি থাকে, ইনফেক্টেড নিউরনের ভিতরে নেগরি বডি থাকে, এটা হচ্ছে প্যাথোগনোমিক ফিচার অফ র্যাবিস, ঠিক আছে। তারপরে এই যে নেগরি বডিটা হচ্ছে প্যাথোগনোমিক কি জিনিস, ইওসিনোফিলিক সাইটোপ্লাজমিক ইনক্লুশন। আচ্ছা, 100% মর্টালিটি, তুমি দেখবেন কি কি ভ্যাকসিন আছে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এই কয়েকটা জিনিস এখানে এই কথাগুলি বেশি হয় ভিতরের কথা। এইচআইভি গুলি করতে হবে ভালো করে। এইচআইভি তে কি করে জানেন, এইচআইভি হচ্ছে আমাদের শরীরের ভালো যে হেল্পার টি সেল আছে, টি সেল দুই রকম, একটা হচ্ছে হেল্পার টি সেল আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল গুলিকে নষ্ট করে ফেলে, ঠিক আছে, সব হেল্পার টি সেল কে মেরে ফেলে সে, যার কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্রাকচারাল জিন কিছু আছে বলবেন। তারপরে এইডস এর পেশেন্টে কিন্তু প্রচুর অপরচুনিস্টিক ইনফেকশন হয়, কারণ এইডস একবার হওয়া মানে তার বডির ইমিউনিটি জিরোতে নেমে আসে, যার কারণে অন্যান্য অপরচুনিস্টিক ইনফেকশন খুব বেশি হয়। এর মধ্যে খুব কমন হচ্ছে নিউমোসিস্টিস জেরোভেসি নিউমোনিয়া, ক্যাপোসিস সার্কোমা। হ্যাঁ, আচ্ছা, ট্রিটমেন্ট কি করি, এই যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করি। এই যে কনফার্মেটরি কোনটা, এগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট খুব, স্ক্রিনিং টেস্ট কোনটা, আর হচ্ছে ওয়েস্টার্ন ব্লকটা হলো কনফার্মেটরি, খুব ইম্পর্টেন্ট এগুলো আপনাদের জন্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা এইচআইভি পেশেন্টের কি কি ক্যান্সার হতে পারে এটা একটু দেখুন। কনজেনিটাল অ্যাবনর্মালিটি করে কারা, ফিনিটিসটা। কোভিড দেখে দেখে যান এখন, কারণ কোভিড আবার ডিটেক্ট হচ্ছে, ওকে, কোভিড আবার ডিটেক্ট হচ্ছে, সো এটা একটু দেখে যান। কিছুই না, নর্মাল যে জিনিসপত্রগুলি, প্রপার্টিস গুলি একবার দেখবেন, ঠিক আছে, ট্রান্সমিশন কিভাবে হয়, ক্লিনিক্যাল ফাইন্ডিং, ল্যাব ডায়াগনোসিসটা একটু দেখুন, ঠিক আছে। যে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মার্স ভ্যারাইটি, হ্যাঁ, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, কোভিড, এটা বেশি হচ্ছে। তো পিসিআর, আরটিপিসিআর, এটার মাধ্যমে ডিটেক্ট করা যায়। এক্সরেতে কেমন থাকবে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকবে। মানে যেগুলি আসবে এগুলি খুবই কমন কিছু জিনিস আসবে, হ্যাঁ, এই জন্য আর ওরকম বলি নাই। বলেন ডেঙ্গুর ভেক্টরের নাম বলেন, এখানেই পড়াই দিন, যা যা আপনারা দেখেন সবই পারবেন। ডেঙ্গুর ভেক্টরের নাম বলেন। ডেঙ্গু একটা ভাইরাস, হ্যাঁ, এডিস ইজিপ্টি। এডিস ইজিপ্টি, ভেরি গুড। ডেঙ্গু একটা ভাইরাস যেটা ট্রান্সমিট করে এডিস ইজিপ্টি মসকিউটো। আচ্ছা, তারপরে কি পড়বো আমরা, তার কি কি হয়, সব নর্মাল জিনিস, জ্বর হবে, ব্যাকএক থাকবে, আর্থ্রালজিয়া, মায়োজিয়া এগুলি থাকবে, এবং সারা শরীরে পেইন, হয়তো এটাকে ব্রেক বোন ফিভার, সবাই জানি। তারপরে হচ্ছে ফিভারের প্যাটার্ন কেমন থাকে, স্যাডেল, কন্টিনিউয়াস অর স্যাডেলম্যান, ঠিক আছে, যেটা হচ্ছে 4 নাম্বার অথবা 5 নাম্বার দিন একটু ব্রেক দেয়, তারপরে আবার আসে, এরকম। আচ্ছা, তারপরে কি হতে পারে, ডেঙ্গু থেকে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হতে পারে, ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে এগুলি নর্মাল ইনভেস্টিগেশন গুলি একবার দেখবেন, সবাই আমরা জানি যে প্রথম 3 দিন NS1 অ্যান্টিজেন করতে হবে, 3 দিনের পর থেকে অ্যান্টিবডি করব, আইজিজি, আইজিএম, ঠিক আছে। আচ্ছা, আর যে কোনো সময় আরটিপিসিআর করলে কনফার্মেটেড, একটু এতটুকু করলেই হয়। তবে এক্সট্রা আরেকটা জিনিস একটু বলে দিই, এইটা একটু দেখে ফেলবেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট, যেটা যে ওয়ার্নিং সাইন্স ডেঙ্গু ডেঙ্গু আসার পসিবিলিটি এখন কম, তবে আসলে ওয়ার্নিং সাইনটা আসে সম্ভাবনা বেশি। এবং ভেক্টর কি, খুবই সহজ একটা যেটা দিবে সেটা হচ্ছে ভেক্টর কি আর ওয়ার্নিং সাইন গুলি দেখবে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, এবং যে কোনো টাইপের অ্যাকুমুলেশন, ফ্লুইড অ্যাকুমুলেশন, মিউকোসাল ব্লিডিং, হ্যাপাটোমেগালি, এগুলো কিন্তু
ঠিক আছে, এটা একটু দেখুন, নাইলে ডেঙ্গু থেকে আর কিছু লাগবে না, একটা নাম জানলেই হয়। পরীক্ষায় প্রশ্ন খুব সহজ আসবে, খুবই সহজ, এটা তো পোস্ট গ্রাজুয়েশন এক্সাম না, দেখবেন একদম সহজ আসবে, খুব ভালো করে যদি কি করতে পারেন সব দাঁড়ায় আসতে পারেন। এখন বলো, কারো কোনো কিছু বলার থাকলে আমাকে বলতে পারে। আচ্ছা, আপনাদের বুঝতে সমস্যা হয়েছে, মানে বেশি স্পিডে হয়ে গেছে পড়ানো? না, পারফেক্ট ছিল। ছিল পড়াইনি ব্যাকটেরিয়াম আচ্ছা ডিপতে ঠিক আছে, তাহলে দাদানো পিডিএফটা দিয়ে দিচ্ছি। তারা প্রথমে একটু চেষ্টা করবেন একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিতে সালফার গ্রানুলস একটা বলেছিলেন আপু, ওটা আমি বুঝতে পারিনি আসলে। ও আচ্ছা, এটা হচ্ছে যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এই ব্যাকটেরিয়াটা থেকে কিছু গ্র্যানিউল সিক্রেট হয়, নাম হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানিউল। আর অ্যাক্টিনোমাইসিস নামক আরেকটা ব্যাকটেরিয়া আছে যেটা থেকে সালফার কন্টেইনিং গ্র্যানিউল বের হয়, কালো কালো কিছু দানা দানা গ্র্যানিউল সিক্রেট হয়, ওটাই আমি বলছি। লিখা পাবেন পিডিএফ এ। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা আপু, ওই জেনারেল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপু, যেমন এসেনশিয়াল স্ট্রাকচার বা ক্যাপসুলেটেড ফ্যাস্টিজিয়াস বা ইন্টারসেলুলার, এগুলোর নামগুলো লাগবে না আপু জেনারেল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথম না, দিকে? ওগুলি লাগবে না, আমাদের পিডিএফ এ যা আছে তাই। ঠিক আছে আপু। একদম ইজি ইজি দেখবেন কোয়েশ্চেন আসছে, হ্যাঁ। এই পিডিএফটাই না, আমি মনে করি এই পিডিএফটা দিয়ে আপু করে ফেলেন। নন ক্যাডার এক্সাম কি 47 এর আগে হয়ে যাবে আপু? এটা আমার মনে হচ্ছে হয়ে যাবে, আপনাদেরটা আগে হয়ে যাবে আমার মনে হচ্ছে, যদিও কনফার্ম করে কোনো কিছুই এখনো বলা যাচ্ছে না, স্পেশালটারও এখনো সার্কুলার হয় নাই, তবে এটা আগে হয়ে যাবে আমার মনে হচ্ছে। ওকে, তাহলে আপনাদেরকে আমি দাগানো পিডিএফটা দিই। দাদা ওটা একটা কথা বলি, সেটা হচ্ছে শুরুতে চেষ্টা করবেন কি আমি যতটুকু পর্যন্ত পড়িয়েছি একবার A to Z পড়ে ফেলা, তারপরে আমার দাগানো গুলোর উপর গুরুত্ব দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আসসালাম।